গত একটা সেশন দেখলাম পার্লামেন্টে ওই একই আলাপ হইছে, গুপ্ত সুপ্ত, রাজাকার, স্বৈরাচার, আগ্রুম বাগরুম। রাষ্ট্রের কি হইলো? রাষ্ট্রে বার্তা কি পাইলো? আপনি আমাকে বলেন তো, গত এক মাস আমরা কি বার্তা পাইলাম? আমরা আবার আসবো আপনার কাছে, একটু আলোচনাটা শুরু করি। আপনি খুব অল্প কথায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে এবং সেই চুক্তির ধারাবাহিকতায় বিএনপি সরকারও বলতেছে চুক্তিটা অনেক ভালো, নিশ্চয়ই তারা রাখতেছেও চুক্তিটা, এইটা নিয়ে একটু আপনার মতামত একটু শুনতে চাই। এটা জনগণের সামনে আসা উচিত কিনা, তারপর এটা আমরা দেখব। জনাব আকবর হোসেনের কাছে আপনি বলার পর আমরা একটু শুনি। আচ্ছা, এটা যদি আপনি আমাকে প্লেন ভাবে বলি, আমি আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, ফরিদা ইয়াসমিন নাকি যে একটা ইন্টারভিউতে উপদেষ্টা ছিলেন, আমার নামটা ভুল হইতে পারে, যায় না, ফরিদা ইয়াসমিন সম্ভব, উনি বলছেন যে এই চুক্তিটা যখন হয়েছে, আমি কিন্তু আপনাকে এই চুক্তিটা ইন ডিটেলস আমি জানি সেটা বলবো না, যা শুনতেছি সেটা। উনি বলছেন যে এই চুক্তি করার আগে, নির্বাচনের 3 দিন আগে, 9 তারিখে করার আগে, জামাত এবং বিএনপি তাদের সাথে তারা আলোচনা করে তারপর এটা করেছে। 1 2 উনি আরো বলছেন জামাত এবং বিএনপির তরফ থেকে কোনো অভিযোগ আসতেছে না যে তারা এটা সম্মতি দেয় নাই, তারা নীরব রয়েছে। জামাত টু সাম এক্সটেন্ট এক সময় বলছে যে তারা নাকি সম্মতি দেয় নাই। এখন আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, আমি যদি 300 সিট ধরি পার্লামেন্টের, 300 সিটে যারা এমপি হয়ে গেছেন তারা কিন্তু টোটাল জনসংখ্যাটাকে রিপ্রেজেন্ট করেন। টোটাল জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে এই চুক্তিটা নিয়ে এখন পর্যন্ত পার্লামেন্টে চুলচেরা আলোচনা হলো না কেন? কারণ ওই ফরিদা ইয়াসমিন এটাও বলছেন যে এই চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করার অপশন আছে, এই চুক্তি নবায়ন করার অপশন আছে, এই চুক্তি নিয়ে সবাই মতামত নিয়ে যে কোনো রিভিউ করতে পারে, সবকিছু আছে। তাহলে আমরা এই যে, যেমন আপনি আমাকে প্রশ্নটা করলেন আমেরিকার চুক্তি নিয়ে, এই আমেরিকার চুক্তি নিয়ে কনসার্ন যারা, তাদেরকে তো জোরালোভাবে প্রশ্ন করা উচিত। এটা যদি দেশের জন্য ক্ষতিকর হয়, আপনারা কেন পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে পারতেছেন না? আর দেশের জন্য মঙ্গলজনক হয়, তাহলে আমরা যারা এটা নিয়ে আলোচনা করি, এটা দ্বিমত করি, এটার বিরোধিতা করি, সেটাই বা কেন হবে? সুতরাং বিষয়টা পার্লামেন্টে উত্থাপন করা খুব জরুরি এবং চুলছেরা বিশ্লেষণ দরকার, এবং ঐক্যমত্যের ভিত্তিতে আইদার ইট উইল বি রিজেক্টেড অর ইট উইল বি অ্যাকসেপ্টেড। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা এই বিএনপি, জামাত এবং এনসিপি কে বিপদে ফেলছেন চুক্তিটা একদিন আগে সাইন করে, 3 দিন আগে সাইন করে নির্বাচনের। আচ্ছা, আমি এখন হাইপোথেটিক্যাল আলাপ করি। আপনি মনে করেন ইউনূস সাহেব এই চুক্তিটা করে গেছে, আমি সব বাদ দিলাম, একেবারে অন্যায় ভাবে করে গেছেন, 12 তারিখের আগে 9 তারিখে এই চুক্তিটা করে গেছেন। আপনি যেটা বললেন আমেরিকার বিরুদ্ধে কিছু বলার নাই, এই চুক্তি না মানাও, বাতিল করাও কঠিন, সব। তাহলে আমরা ইউনূস চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা এটা সমাধান খুঁজতে হবে। এইটা আমি এখন আলোচনা করতেছি, যখন চুক্তি, আকবর সাহেবের কথাটা ধরে বলছি, আমি যেহেতু জানি, আমরা যেটা ভার্সন পাই সেটা, খলিল সাহেব বলছিলেন জামাত বিএনপির সাথে আলাপ করে কথা বলছে, এই চুক্তি করছে, ফরিদা পারভিন ওই একই কথা বলছে। যদি তাই হয়, আপনি কি তখন জানতেন না যে এই চুক্তি ইউনূস সাহেব চলে যাওয়ার পরেও বাতিল করা যাবে না? এটা যদি জানেন চূড়ান্ত ভাবে, কারণ আমেরিকা এমন একটা দেশ, সেই চুক্তি না করে দেখলি মৌখিক এমবার্গো দিত সরকারকে, যে তুমি আমার অনুমতি ছাড়া ওখান থেকে তেল আনতে পারবে না, সেটাও মানতে হইতো। কথার কথা বলছি আমি। এখন যেহেতু একটা ডকুমেন্ট হয়েছে, ডকুমেন্ট হওয়ার পর আপনার সেদিন তো আপনাদের বোঝা উচিত ছিল, তখন আপনি নির্বাচনের তড়িঘড়ি না কইরা ইউনূস সাহেবকে সরাইতে চাইলাম না কেন? যান আপনি, আপনার দিয়ে আমার নির্বাচন লাগবে না। আমি আপনাকে জাস্ট স্মরণ করে দেই, এই চুক্তিটা কখন স্বাক্ষর করা হয়েছে, চুক্তির ভিতরে কি আছে, সেটা হচ্ছে গোপনীয়তার দোহাই দিয়ে মানুষের কাছ থেকে গোপন করা হয়েছিল। তো আপনি গোপনীয়তার দোহাই দিয়ে মানুষকে গোপন, আপনি এখন তো বলছেন চুক্তিটা ওপেন আছে। আমি এটাও জানি, যতটুকু জানছি যে ওপেন আছে, এটা এখন ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আছে। হ্যাঁ, ট্যাক্স ধরা হয়েছিল, সেটা কিছু চুক্তি করার পর আমার গার্মেন্টস সেক্টরে 20% করা হয়েছে। এরকম সুবিধা অসুবিধা 20% এটা 20% হয়েছে, 37 থেকে 20 আসছিল, 20 থেকে 19, 37 থেকে 20, 20 থেকে 19 করছে। আচ্ছা, ঠিক আছে। আমার কথা কিন্তু একটা, আপনার এখানে কিন্তু রোল কিন্তু আমাদের আজকে 18 কোটি লোককে যারা রিপ্রেজেন্ট করতেছে, সেই পার্লামেন্টের 300 এমপি, আকবর ভাই যেটা বললো, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সবার সাথে আলোচনা করে করেছে। তাহলে তারা সেদিন এই ইতিবাচকে না গিয়া নেতিবাচকে যে গেল না কেন? তাদেরকে বলা হয়েছে তাহলে তোমরা ক্ষমতায় আসতে পারবা, ক্ষমতায় থাকতে পারবা, নাইলে অন্য লোক এসে ক্ষমতা দখল করবে। তার মানে রেজাল্টটা কি দাঁড়াইলো? তারা ভয় পাইছে, তারা ভয় পাইছে। রেজাল্টটা দাঁড়ালো না, রেজাল্টটা দাঁড়ালো এরকম যে চুক্তি যা খুশি তাই হোক,
আমার ক্ষমতায় যাওয়া দরকার। Absolutely, বিষয়টা কি এটা বিষয় Absolutely. আপনি এখন এই আলোচনা করতেছেন কেন? আপনার ক্ষমতায় যাওয়া দরকার। আমি একজন ওকালতি করে খাই, আমাকে যদি বলা হয় ডেইলি সকালে পার্লামেন্টে সকাল 9টায় ঢুকবা, রাত 12টার সময় পার্লামেন্ট থেকে এসে বাসায় যাবা, আমার ওই বেতন দিয়ে যদি চলতে হয়, আমার সুবিধা কি? অত কেউ গাদার খাটনি খাটে, কোর্টে তো একটা মামলা 2টা মামলার হিয়ারিং করলে গরিবানা হতে 40,000 টাকা পাওয়া যায়, তা আমি ওইটাই যাব কেন? তার মানে কি? ক্ষমতা কিন্তু আপনি রাষ্ট্র চালানোর জন্য যাচ্ছেন না, নিজের উন্নয়নের জন্য যাচ্ছেন। আপনি দেখবেন যে অসুস্থ লোক সুস্থ হয়ে যায় ক্ষমতায় যাওয়ার পর, অন্তত বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে যারা ক্ষমতায় যায় লুজ চামড়া নিয়ে গেলে টাইট হয়, আর বিদেশে টাইট চামড়া নিয়ে ক্ষমতায় যাওয়ার পর লুজ হয়ে যায়। এই যে আপনি এটাকে দায়িত্ব মনে করেন নাই, আপনি সেদিন চোখের সামনে এই এনসিপি, জামাত, বিএনপি সবাই তাহলে শুধুমাত্র নির্বাচন করবে, সেই জন্য ইউনূস সাহেব যা করছে সেটাকে আপনারা সম্মতি দিচ্ছেন। তাহলে এটার দায় কার? অবশ্যই যারা ক্ষমতা ভাগাভাগি করতেছে তাদের দায়। তাহলে আপনি শুধু তাকে দোষ দিয়ে আমি কি করব? আমি তো বললাম আপনি কালকে তার বিরুদ্ধে মামলা করেন না কেন? এখনো মামলা করতে পারতেছেন না কেন? তাকে কাস্টডিতে নিচ্ছেন না কেন? কেন নিচ্ছেন না? তাহলে আপনি বলেন তো, আপনার আমি আলাপগুলো করে লাভটা কি? আমার এটা আমাদের দর্শক লাভটা হচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা চুপ করে থাকবো? আলাপও করব না? কি করবেন? আমি মনে করি এই আলাপগুলি করা দরকার, এই আলাপগুলি করা প্রয়োজনীয়, কারণ আমরা আমাদের জায়গা থেকে এই ব্যাপারগুলি আমাদের প্রজন্মকে, তার পরবর্তী প্রজন্মকে জানাই দিতে চাই যে কিভাবে ক্ষমতা ভাগাভাগি করে সংসদে বসে, কিভাবে গণহত্যা করে। শুধু তাই না, খলিলুর রহমান সাহেবরে আপনি আবার মন্ত্রী বানায় রাখছেন, এখনো তাকে মন্ত্রী বানায় রাখছেন। তখনকার অ্যাটর্নি জেনারেল আপনি বিচার মন্ত্রী বানায় রাখছেন, কার? ইউনূস সরকারের সময়। একটা লোককে আপনি কিছু খালি মুখে মুখে কথা বলতেছেন, এরা কেউ ক্ষমতায় নাই। বলতেছে না তো বিএনপি কিছু বলতেছে না, বলতেছি তো আমরা। জামায়াতও কিছু বলতেছে না। বিএনপি, জামায়াত, এনসিপি, আপনি যা বলছেন রাজ্জাকি ভাই, আমি আপনার সাথে 100% একমত। বিএনপি, জামাত, এনসিপি সবাই একইভাবে এটার অংশীদার। এবং আকবর হোসেন আজকে সবচেয়ে প্রণিধানযোগ্য একটা কথা বলছে যে আপনি আমাকে এই 3 মাসের 100 দিনের সরকারে একটা সিদ্ধান্ত দেখান যেটা আসলে এই 3 জনের মূল চাওয়ার বাইরে হয়েছে। বা আকবর আরেকটু সুন্দর করে বলছিল। হ্যাঁ, উনি ঠিকই বলছেন, কারণ উনি এটার ভিতরে ছিলেন, এই প্রক্রিয়ার ভিতরে ছিলেন, সবকিছু উনি জানেন, দেখছেন। আমি ছিলাম না, বাট আমি অবজারভার হিসেবে বলছি। যাই হোক, অবজারভার, কিন্তু আমি তো একমত। আমার তো বক্তব্য একটাই, আমি ক্ষমতায় নাই, তাতেও আপনি আমাকে কিছু করতে পারতেছেন না। তাইলে কি পরিমাণ ক্ষমতাধর ছিলেন ইউনূস সাহেব কিংবা তারই পরিষদ, যারা ক্ষমতায় নাই? না